হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের বহু প্রতীক্ষিত যে ক্লাস, তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে স্যার ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট এই ক্লাসটা আপনি করান। তো আমি ভাবলাম কি যে এই ক্লাসটা যদি তোমাদের এনসিইআরটি এক্সাম্পলারটা করিয়ে দেওয়া যায়, তাহলে আমি মনে করব যে এই ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো এনসিইআরটি প্লাস এনসিইআরটি এক্সাম্পলারে যে কঠিন কঠিন বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমরা পুরোটাই কিন্তু কভার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? সেগুলো আমরা পুরোটাই কিন্তু কভার করতে পারবো, যে এটুকু আমি তোমাদের বলতে পারি। তো যেহেতু সেই জায়গাটা আমি তোমাদের বলছি, তাই এনসিইআরটি এক্সাম্পলার থেকে কিন্তু ম্যাগনেটিক চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কঠিন কঠিন প্রশ্ন রয়েছে, যেগুলো নিজের পক্ষে উইথাউট এনি হেল্প অফ এনি টিচার করাটা খুব টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে আমি তোমাদের এটা করাচ্ছি, এবং এই যে পার্টিকুলার সেশনটা প্রত্যেকটা পরীক্ষার জন্য, টেকনিশিয়ান, এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, বিশেষ করে গ্রুপ ডি, জেই, আরপিএফ এবং টেকনিশিয়ান এএলপি, এই পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে যে ক্লাসটা আমরা করাবো সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের ওপর এনসিইআরটি এক্সাম্পলারে যে সমস্ত এমসিকিউ গুলো এসেছে তার ডিটেল ক্লাস, এবং পুরো ক্লাসটি বাংলায় হবে। ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, আমার 10 অক্টোবর থেকে একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, যেই ব্যাচটার মেইন ফোকাস কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এবং এএলপি টেকনিশিয়ান 2025। আবার বলছি, এএলপি টেকনিশিয়ান 2025 এর ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই ব্যাচটার ক্লাস শুরু হবে 10 অক্টোবর, অর্থাৎ মহাসপ্তমীর দিন ক্লাস শুরু হবে। এবং এখানে কি রয়েছে, 500 প্লাস স্টুডেন্টস কিন্তু আমার প্রিভিয়াস এনরোল রয়েছে, এবং এখানে এই যে এখানে লেখা রয়েছে এত কিছু জিনিসগুলো রয়েছে, এটা আমি ক্লাসের শেষে ডিসকাশন করবো। আপাতত যদি ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা এটাতে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমাদের সামনে রাখছি। তো আজকের যে ক্লাসটা করব, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তোমাদের একটা ডিসক্লেইমার দেবো। ডিসক্লেইমারটা কি, যে এই ক্লাসটি করার আগে ডেফিনেটলি তোমার ম্যাগনেটিক এফেক্টস এন্ড ইলেকট্রিক কারেন্টের যে এনসিইআরটি যে বইটা, সেই বইটাকে দুবার রিভিশন দিয়ে তারপরে এই ক্লাসটা দেখবে। তাহলে তোমার বিষয়টা সম্পর্কে আরো জ্ঞানটা ডেভেলপ হবে। জাস্ট কিছু না, বোঝো বা না বোঝো, তুমি জাস্ট রিভিশন দিয়ে আসবে, তাহলে কি হবে, বাকিটা আমি বুঝে নিচ্ছি, তোমাকে এই ক্লাসের মাধ্যমে বাকিটা আমি বুঝিয়ে দেবো। আর শুরু করার আগে একটাই কথা, চ্যানেলে নতুন হলে, যদি তুমি রেলওয়ে অ্যাসপিরেন্ট হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটাকে লাইক করবে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং নিজের মতামত কমেন্ট বক্সে জানাবে। চলো, প্রথম প্রশ্ন আমাদের চলে এসেছে, 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই রয়েছে, ইংলিশও রয়েছে একই প্রশ্ন, এখানে বাংলাতেও রয়েছে। কি বলেছে দেখি। বলেছে নিম্নলিখিত কোনটি চৌম্বকীয় ক্ষেত্র রেখা সম্পর্কে ভুল বিবৃতি। অর্থাৎ একটা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স থাকে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি, মনে করে একটা বার ম্যাগনেট, এটা এই বার ম্যাগনেটের এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স থাকে, এদিকে ঢুকবে এবং এদিক থেকে বেরোবে। এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে আমি কি বলছি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলছি। এই প্রত্যেকটা চুম্বকের একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স থাকে। কতদূর পর্যন্ত থাকে না, যতদূর পর্যন্ত তার ম্যাগনেটিক ফিল্ড থাকে বা চৌম্বক ক্ষেত্র থাকে, ঠিক ততদূর পর্যন্ত তার যে ফিল্ড লাইন্স গুলো, সেই ফিল্ড লাইন্স গুলো সেই ম্যাগনেটটা বিস্তৃত থাকে। ক্লিয়ার? সেই লাইন সম্পর্কে ভুল বিবৃতি বা রং স্টেটমেন্ট আমাকে চিহ্নিত করতে বলেছে। তাহলে দেখি কি কি বলেছে। একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটি ধরা হয় যে দিকটি চৌম্বক কম্পাসের সুই উত্তর মেরু পয়েন্ট। ব্যাপারটা বোঝা গেল না, বোঝা যাবে না, তার কারণ তুমি এনসিইআরটি পড়োনি। দেখো, এনসিইআরটি তে এই ছবিটা ছিল, এনসিইআরটি তে এরকম একটা অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছিল, যেখানে একটা বার ম্যাগনেট ছিল, নর্থ এবং সাউথ পয়েন্ট ছিল। এবার এখানে আমি কি করেছি, এটা চৌম্বক শলাকাকে রেখেছি। চৌম্বক শলাকার এই দিকে কোন প্রান্ত ছিল, এইদিকে সাউথ ছিল, এদিকে নর্থ ছিল, অর্থাৎ এইরকম পয়েন্ট করেছিল, সাউথ ছিল, নর্থ ছিল। অর্থাৎ তোমরা জানো যে সাউথ এবং নর্থ পরস্পরকে অ্যাট্রাকশন করে, আর নর্থ পরস্পরকে রিপালশন করে। এইভাবে যখন, এইভাবে দেখো কি বলা ছিল অ্যাক্টিভিটি টাস্কটায়, নর্থের দিকে এরকম সাউথ নর্থ করে একটা চৌম্বক শলাকাকে রাখবো, এই চৌম্বক শলাকাটা আবার এখান থেকে রিপ্লেস করে আবার এরকম সাউথ নর্থ করব, আবার এরকম সাউথ নর্থ করব, সাউথ নর্থ করব, আবার উঠিয়ে সাউথ নর্থ করব, এরকম করতে করতে আবার সাউথ নর্থ করব, আবার সাউথ নর্থ করব, করতে করতে কি হবে, এখানে নর্থ আসবে। দেখো, এখানে সাউথ দিয়ে নর্থ সাউথ ছিল, এখানে সাউথ নর্থ এসে মিলিত হয়েছে। অর্থাৎ এইভাবে আমার চৌম্বক বলরেখাটা যাচ্ছে। এখান থেকে আমি প্রমাণ করতে পারলাম যে এইভাবে আমার চৌম্বক বলরেখাটা ঘুরে ঘুরে আসছে, যেটা আমাদের এনসিইআরটি তেও দেখানো রয়েছে। এই পরীক্ষাটার দ্বারা আমরা কি জানতে পারি, এই পরীক্ষাটার দ্বারা আমরা জানতে পারি যে চুম্বক যে বলরেখাগুলো, সেই বলরেখাগুলো স্টার্ট হচ্ছে, বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, সেই ফিল্ড লাইন্স গুলো স্টার্ট হচ্ছে কিন্তু একটা বার ম্যাগনেটের নর্থ পোল থেকে স্টার্ট হচ্ছে।
আমি আবার বলছি, এই পরীক্ষা থেকে আমরা এটুকু জানতে পারি যে একটা ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, সেই ফিল্ড লাইন্স গুলো কিন্তু নর্থ পোল থেকে স্টার্ট হচ্ছে, স্টার্ট হয়ে গিয়ে সাউথ পোলের দিকে আসছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো, তার মানে এই স্টেটমেন্ট আমার সঠিক রয়েছে। একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটি ধরা হয় যেদিকে চৌম্বক ক্ষেত্রের কম্পাস, যেদিকে একটি চৌম্বক কম্পাস সুই উত্তর মেরু পয়েন্ট, যেদিকে একটি চৌম্বক কম্পাসের সুইটা দেখো, সুই মানে কি? সুই মানে তার সূচটা বা তার নিডলটা উত্তর মেরুর দিকে, এই যে উত্তর মেরুর দিকে, এই দিকে তার মানে চৌম্বক বলরেখাটা আমরা ধরবো। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তার মানে এই স্টেটমেন্টটা আমার ঠিক রয়েছে। এবার বলে চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো বদ্ধ বক্ররেখা, অর্থাৎ ক্লোজড। কেন ক্লোজড? এই যে দেখো, আমার এখান থেকে নর্থ পোল থেকে বেরোলো, বেরিয়ে কি হলো, সাউথ পোলে আসলো, আবার নর্থ পোল থেকে কোনো রেখা কিন্তু ক্রস করবে না, হ্যাঁ, প্যারালাল থাকবে, মানে ক্রস করবে না কেউ, ঘুরে আবার এখানে আসছে, আবার ভেতরে কি হচ্ছে, সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে। তাহলে বাইরে হচ্ছে নর্থ থেকে সাউথ, আর ভেতরে হচ্ছে সাউথ থেকে নর্থ। তার মানে কি কোনো রেখা কি এরকম ভাবে বেরিয়ে এদিকে এদিকে চলে যাচ্ছে? না। যদি নর্থ পোল থেকে কোনো চুম্বক বলরেখা বেরোয়, ডেফিনেটলি সেটা কোনো একটা চুম্বকের সাউথে গিয়ে সেটা মিলেছে। অর্থাৎ যদি আমার এদিকে আর একটা চুম্বক থাকতো, এখানে যদি তার সাউথ পোল থাকতো, তাহলে ডেফিনেটলি এখান থেকে রেখাগুলো বেরিয়ে এখানে এসে মিশতো। অর্থাৎ ফাঁকায় চলে যাবে অসীমের দিকে, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। সেটা নর্থ পোল থেকে যদি বেরোয় চুম্বক বলরেখাটা, সেটা ডেফিনেটলি গিয়ে সাউথ পোলে মিক্সড হবে। তাই এটাকে বলা হয়েছে যে ডেফিনেটলি চৌম্বক বলরেখাগুলো একটা বদ্ধ বক্ররেখা। আজকের প্রশ্ন সংখ্যা কম রয়েছে, কিন্তু একটা একটা প্রশ্ন, একটা একটা অপশন, এক্সপ্লেনেশন তোমরা মন দিয়ে শুনবে। শুধুমাত্র সঠিক উত্তরটা দেখে যাওয়া তোমাদের মূল লক্ষ্য নয়, কারণ প্রত্যেকটা অপশন আমি ভালোভাবে আজকে এক্সপ্লেন করব। এই এক্সপ্লেনেশনটা যে শুনে যেতে পারবে, পরীক্ষা হলে এসে চুম্বক ক্ষেত্র থেকে বা এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা প্রশ্ন উড়িয়ে আসবে, কারণ এটা সব থেকে টাফেস্ট চ্যাপ্টার। ফিজিক্সের সব থেকে টাফ চ্যাপ্টার হচ্ছে চুম্বক। সেটাকে আমি খুব সহজে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে আজকে এই ক্লাসটা নিয়ে এসেছি। শোনো ভালো করে, প্রত্যেকটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, একটুও টানবে না বা স্কিপ করবে না। নেক্সট অপশন বলেছে, অপশন নাম্বার সি, যদি চৌম্বক ক্ষেত্রে রেখা সমান্তরাল এবং সমদূরত্ব হয়, যেটা ইংলিশ টার্মটা বলছে ইফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর প্যারালাল এন্ড ইকুইডিস্টেন্ট। অর্থাৎ দেখো, এই যে ফিল্ড লাইনস গুলো, এগুলো কিন্তু কার্ভ, এগুলো কিন্তু প্যারালাল না। প্যারালাল মানে এই রকম যদি ফিল্ড লাইনস হয়, এরকম যদি ফিল্ড লাইনস হয়, এবং প্রত্যেকটা ডিস্টেন্স যদি ইকুয়াল ডিস্টেন্স থাকে, তোমরা নিশ্চয়ই জানো যে দুটো প্যারালালের মধ্যে ডিস্টেন্স, দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স ইকুয়াল হতে হবে। যদি সেই ডিস্টেন্সটা ইকুয়াল হয়, তাহলে বলেছে তাদের যে চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ তারা শূন্য ক্ষেত্রে শক্তি প্রতিনিধিত্ব করে। মানে কি, তাদের যে চৌম্বক ক্ষেত্র, এখানে যে চৌম্বক ক্ষেত্রটা হবে, যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো, অপশন নাম্বার সি এটা বলতে চেয়েছে, ভালো করে বুঝে নাও, যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো একে অপরের প্যারালাল, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এর যে পয়েন্ট গুলোতে চৌম্বক ক্ষেত্রের মান কত, শূন্য। শূন্য বলেছে। আচ্ছা, এটা আসছি আমি, পরেরটা কি বলেছে, চৌম্বক ক্ষেত্রে আপেক্ষিক শক্তি, অর্থাৎ একটা যে চৌম্বক ক্ষেত্র, এই যে একটা চুম্বক মনে করো, এখানে তো ফিল্ড লাইনস গুলো রয়েছে, এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক পাওয়ার, একটা ম্যাগনেটের যে নর্থ পোল সাউথ পোল, এর যে ম্যাগনেটিক পাওয়ার, এই ম্যাগনেটিক পাওয়ার কিসের উপর নির্ভর করবে না, লাইনের ঘনিষ্ঠতার ডিগ্রি দ্বারা দেখানো হয়। মানে কি স্যার, লাইনের ঘনিষ্ঠতার ডিগ্রি মানে কি, মানে এই পার্টিকুলার চুম্বকের যে চৌম্বক শক্তি বা ম্যাগনেটিক পাওয়ার কিসের উপর নির্ভর করবে না, মনে করো আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক বলরেখাগুলো আসছে, তাহলে যেখানে বলরেখা প্রচুর হবে, যেখানে বলরেখাগুলো প্রচুর বেশি হবে, ঠিক সেই জায়গাতে আমরা কেউ কাউকে কিন্তু ক্রস করবে না। আমি হয়তো এখানে রেখাগুলো টাচ করে যাচ্ছে, বাট কোনো বলরেখা কেউ কাউকে কিন্তু টাচ করবে না, সব বলরেখাগুলো আলাদা আলাদা করে বেরোবে। তাহলে যদি বলরেখাগুলো আলাদা আলাদা করে বেরোয়, ঠিক যে জায়গাতে, ভালো করে শুনবে, যে চুম্বকের যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো একে অপরের ঘন সন্নিবিষ্ট থাকে, সেই জায়গাটায় ম্যাগনেটের পাওয়ারটা সব থেকে বেশি হয়। আমরা যদি ছবি দেখি ম্যাগনেটের, এখানে ছবিটা দেওয়া হয়নি, যাই হোক এই ছবিটাই আমি তোমাদের এঁকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ছবি দেখি তাহলে দেখবো, আমরা যদি ভালো করে একটু ছবি দেখি তাহলে কি দেখবো স্যার, না ছবি দেখলে দেখবো কোনো একটা পার্টিকুলার চুম্বকের এরকম যদি বার ম্যাগনেট ধরা হয় নর্থ এবং সাউথ, তাহলে দেখবো সাউথ পোল এবং হচ্ছে নর্থ পোল, সাউথ পোল এবং হচ্ছে নর্থ পোল, এই দুটো পোলে কিন্তু প্রচুর পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ঘন সন্নিবিষ্ট থাকে, একে অপরকে ক্রস করবে না। এখানে ক্রস করে দিয়েছি আমি, কিন্তু একে অপরকে ছবি আঁকতে গিয়ে ক্রস হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু কখনোই ক্রস করাবে না, এটা কিন্তু ভুল, কখনোই ক্রস করাবে, কারণ কোন ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন আসতে পারে,
তখন দেখা যাবে কোন একটা ডায়াগ্রামে ক্রস করে দিয়ে তখন বলবে সোমনাথ স্যার তো ছবিতে ক্রস করে দিচ্ছে, না ক্রস করাবে না। অর্থাৎ বলতে চেয়েছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো বেশি থাকবে সেখানে আমার চুম্বকের পাওয়ারটাও বেশি। তার মানে একটা বার ম্যাগনেটের কোথায় পাওয়ার বেশি, মাঝখানে নর্থ পোলে নাকি সাউথ পোলে, বলতে হবে সাউথ অ্যান্ড নর্থ দুটো পোলেই যেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো দুটো পোলে ঘন সন্নিবিশিষ্ট থাকে, তাই আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা দুটো পোলে বেশি হয় সব থেকে রাদার দেন মাঝখানে। তার মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক পাওয়ারটা থাকে তার থেকে সাউথ এবং নর্থ পোলে দুটো পোলে ম্যাগনেটিক পাওয়ারটা বেশি হয়। কেন বেশি হয় স্যার? কারণ ওই জায়গাটায় ঘনিষ্ঠতার মাত্রা বেশি। ঘনিষ্ঠতার মাত্রা মানে কিসের ঘনিষ্ঠতা? না ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো বা চৌম্বক বলরেখাগুলো, যে বলরেখাগুলো ওখানে সব থেকে বেশি পরিমাণ থাকে কোথায়? নর্থ পোল এবং সাউথ পোলে। তার মানে এই স্টেটমেন্টটা ঠিক রয়েছে। এই স্টেটমেন্টটা ভুল রয়েছে কেন স্যার? মনে করো কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি প্যারালাল হয় তাহলে কি হয়? তাহলে চৌম্বক যে ক্ষেত্রটার মান মানে চৌম্বক যে শক্তির মান, সেই মানটা কি শূন্য হয়? উত্তর হচ্ছে নো, মান শূন্য হয় না। মনে রাখবে যখন চৌম্বক ক্ষেত্রর বলরেখাগুলো প্যারালাল হয় বা চুম্বক বলরেখাগুলো বা ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো প্যারালাল হয় এবং ইকুইডিস্ট্যান্ট হয় সমদূরত্বে থাকে, তখন তাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা বা তাদের যে ম্যাগনেটিক পাওয়ারটা সেটা সমান হয়। মানে প্রত্যেকটা বিন্দুতে কি হবে না ম্যাগনেটিক পাওয়ার বা চুম্বক যে শক্তিটা চুম্বকত্বটা সেটা কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল হবে, নট জিরো। জিরো হবে না, ইকুয়াল হবে। তাহলে এখানে শূন্য ক্ষেত্র বলে, এটা যদি বলতো যে সমান শক্তি প্রতিনিধিত্ব করে তখন আমি স্টেটমেন্টটাকে ঠিক বলতাম। যেহেতু শূন্য বলেছে এই স্টেটমেন্টটা ভুল, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক। যারা বাংলা বুঝতে পারবে না, কারণ আজকে যে চ্যাপ্টারটা এটা বাংলা ট্রান্সলেট করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এই সমস্ত প্রশ্নগুলো বাংলা ট্রান্সলেট করা খুবই কঠিন। তাই ইংলিশটা তোমরা দেখে নাও যারা, তবু আমি করেছি বাংলা ট্রান্সলেট। এনসিইআরটি তে এইটা একদম ডাইরেক্ট যে কথাগুলো বললাম সে কথাগুলো এনসিইআরটি তে একদম লেখা রয়েছে। লাস্ট যে চ্যাপ্টারটা তোমাদের মানে 13তম 13 চ্যাপ্টার যেটা ক্লাস 10 সেটা তোমরা দেখে নিও পরে, যেগুলো আমি বোঝালাম সেইগুলো। নেক্সট একটা প্রশ্ন দিয়েছে, ডায়াগ্রাম দিয়েছে। তোমাদের ডায়াগ্রাম বেসড প্রশ্ন প্রচুর পরীক্ষা এসেছে। এই ধরনের প্রশ্ন মানে আসার চান্স 110%, এটুকু বলতে পারি যদি কঠিন প্রশ্ন হয়। বলেছে দেখো সার্কিটটা মন দিয়ে দেখো, এরকম একটা সার্কিট তোমরা এনসিইআরটি তে পড়েছো। এটা একটা সার্কিট দিয়েছে, দেখো এই যে সার্কিটের আগে চাবি সম্পর্কে বোঝো। একটা সার্কিটে তোমরা যখন দেখবে, তোমরা যখন ক্লাস 11-12 যারা সায়েন্সে পড়েছো তারা জানো যে রোধ যে হয় না, রোধের এরকমটা ফাঁকা থাকে, মানে রোধ না কি, কি মানে কি চাবি মানে সুইচ। সুইচে এইখানে সুইচে একটা চাবি থাকে, এরকম একটা চাবি থাকে, এটা যখন তুলে নেওয়া মানে সুইচটা অফ করে দেওয়া। আর এটা যখন ভরে দেওয়া, চাবিটা যখন আমি ভরে দেবো তখন সুইচটা অন হবে। এখানে কি বলেছে, যদি সার্কিটের চাবিটি তুলে নেওয়া হয়, চাবিটা তুলে নেওয়া মানে এটা যখন আমি চাবিটা ভরে রাখি তখন দেখো এই দুটো টাচ করছে, মানে সার্কিটটা ফিল আপ হয়ে গেছে এবং তড়িৎ পরিবহন করছে। চাবিটা তুলে নেওয়া মানে কি এটা ফাঁকা থেকে যাচ্ছে, ফাঁকা থেকে যাচ্ছে মানে এটা সুইচটা অফ। অর্থাৎ সার্কিটের সুইচ অফ হয় এবং চৌম্বক ক্ষেত্রে রেখাগুলি অনুভূমিক সমতল ABCD এর উপর আঁকা হয়, তখন সেই লাইনটা হবে। ভালো করে প্রশ্নটা বোঝো কি বলতে চেয়েছে। এটা তোমার একটা সার্কিট দিয়েছে, ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা তোমার একটা সার্কিট দিয়েছে। এই সার্কিটে এই যে কিটা দিয়েছে, কিটা কি করা হয়েছে? অফ করা হয়েছে। অর্থাৎ সুইচ অফ মানে সুইচ বন্ধ, সুইচ অফ। তাহলে সুইচ যদি অফ থাকে এই যে পজিটিভ থেকে যে কারেন্টটা আসছিল সেটা তাহলে আসবে না, কারেন্ট আসবে না। আর এইখানে কি রয়েছে? একটা ইলেকট্রিক কারেন্টের ওয়্যার রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যখন একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহের দরুন তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হতো কখন? না যখন এই সার্কিটটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতো। কিন্তু আমাকে তো বলেছে সুইচটা অফ করে দিয়েছে, তার মানে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তার মানে এখানে এই যে আমার এখানে যে চুম্বক শলাকাটা দিয়ে রেখেছে এই শলাকাটা ডিফ্লেকশন হবে না। কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে, যদি ABCD এই তলটা আনুভূমিক ভাবে আমি চুম্বক বলরেখাগুলো আঁকি তাহলে বলরেখাটা কিরূপ হবে। এবার কথা হচ্ছে আমরা জানি যে একটা রিজু পরিবাহীর মধ্য দিয়ে বা একটা সোজা পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটা কোসেন্ট্রিক সার্কেল তৈরি হয়, অর্থাৎ এরকম তৈরি হয়। কিন্তু এখানে সেটা হবে না, এখানে সেটা হবে না। কেন হবে না? কারণ সুইচ তো অফ, আর সুইচ অফ হলে কি হবে? এখান দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, আর যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না তার চারপাশে কোনো কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না, কারেন্ট যাচ্ছে না, তাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না, তাহলে ডেফিনেটলি এখানে সমকেন্দ্রিক বৃত্ত হবে না। সমকেন্দ্রিক বৃত্ত কেটে দেওয়ার উপবৃত্ত কখনো হয় না। এইবার একটা কথা আছে, তাহলে কি স্যার এইখানটা কি তাহলে জিরো হবে, বা এখানটা তাহলে কিরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হবে? দেখো এই যে আমি এক্সপেরিমেন্টটা করছি, এক্সপেরিমেন্টটা কোথায় করছি?
আমাকে একটা কথা বলো, যে এক্সপেরিমেন্টটা করছি, এক্সপেরিমেন্টটা কোথায় করছি? এক্সপেরিমেন্ট আমি পৃথিবীতে করছি বা আর্থ সারফেসে করছি। আর আর্থ যে সারফেসটা, এই আর্থ সারফেসটা তো পৃথিবীতে একটা বিরাট বড় চুম্বক। পৃথিবী একটা বিরাট বড় চুম্বক, এবং পৃথিবী কি ধরনের চুম্বক না, পৃথিবীর প্রত্যেকটা পয়েন্টে, পৃথিবীর মনে করো এইটা নর্থ এটা সাউথ পোল যদি হয়, পৃথিবীর প্রত্যেকটা পয়েন্টে কি হয় না, চুম্বক ক্ষেত্র সমান, চুম্বক ম্যাগনেটিক পাওয়ারটা সমান। অর্থাৎ পৃথিবীর জন্য, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেটা কি হবে না, প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এরকম বলরেখাগুলো যাবে কেন না, পৃথিবীর ওপরে তো তুমি পরীক্ষাটা করছো, তাহলে ওখানে যদি আমি চুম্বক বলরেখাগুলো ডিজাইন করি, তাহলে সেটা কিরকম হবে, পৃথিবীর চুম্বক বলরেখাগুলো কিরকম হয়, প্যারালাল হয়। তাহলে ওই কাগজটার উপরে বলরেখাগুলো প্যারালাল হবে, এবং প্রত্যেকটা পয়েন্টে চুম্বক যে পাওয়ারটা, ম্যাগনেটিক যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু সমান হবে। বোঝাতে পারলাম? তাহলে উত্তরটা কি হবে, অপশন নাম্বার সি, সরলরেখা একে অপরের সমান্তরাল। কেন হচ্ছে, কারণ পৃথিবী একটা বড় চুম্বক, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, পৃথিবী একটা বড় চুম্বক। আর যেহেতু পৃথিবী একটা বড় চুম্বক, আর তুমি এক্সপেরিমেন্টটা পৃথিবীতে করছো, তাই ওখানে কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি না হলেও পৃথিবীর জন্য কিন্তু ওখানে একটা অলরেডি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং তার জন্য ওইটা হচ্ছে প্যারালাল থাকবে। অপশন নাম্বার ডি বলছে ও বিন্দুর কাছে সমকেন্দ্রিক বৃত্ত, এখানে সমকেন্দ্রিক বৃত্ত এখানে তো হওয়ার চান্সই নেই, তাহলে অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেল? একটা লাইক করবে। নেক্সট প্রশ্ন চলে এসেছে, আমরা এর বাংলা ভার্সনটা দেখবো। দেখো, খুব ভালো একটা প্রশ্ন, এটা বুঝতে ভালো করে বুঝবে, এটা খুব ভালো প্রশ্ন। একটা বৃত্তাকার লুপ, তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তাকার লুপ মানে কি রকম হয়। আমি তোমাদের একটু দেখাচ্ছি বৃত্তাকার লুপ। মনে করো এইটা, এটা যদিও মাঝখানটা ফাঁকা থাকবে, হ্যাঁ এটা মাঝখানটা ফাঁকা থাকবে, এটা একটা বৃত্তাকার লুপ, দেখতে পেয়েছো? এই যে কাঁচের ববটা আছে, এটা একটা বৃত্তাকার লুপ, ঠিক আছে? এই বৃত্তাকার লুপটা কাগজের সমতলে লম্বভাবে আছে। মনে করো, ওয়েট, মনে করো এইটা আমার একটা কাগজ, দেখতে পাচ্ছ এইটা কাগজ, তো এই যে কাগজের সমতলটা, এইটা এর ওপর এইরকম ভাবে আছে, বুঝতে পেরেছো? এইরকম ভাবে আছে, এই যে সমতলের সঙ্গে লম্ব ভাবে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে কাগজটা, এই একটা কাগজ হোয়াইট পেপার আমার, এই হোয়াইট পেপারের ওপর এই যে বৃত্তাকার লুপটা এরকম সমতল ভাবে আছে বা লম্ব ভাবে আছে, ঠিক আছে? এইবার দেখো, এইবার এই যে লুপটা রয়েছে, এর এর যে এই প্রান্তটা, এইটাই মনে করো কাগজ, এর যে এই প্রান্তটা, এই যে সামনের দিকে এই প্রান্তটা মনে করো এ প্রান্ত, আর এই প্রান্তটা মনে করো বি প্রান্ত, ঠিক আছে? এবার এখানে কারেন্ট দেওয়া হয়েছে, কারেন্ট দেওয়ার ফলে আমি যদি এ থেকে দেখি, এ এবং বি বিন্দু থেকে কারেন্ট দেখা যায়, আমি যদি এ থেকে দেখি তাহলে কোন দিকে দেখবো, এই দিক থেকে দেখবো, একই না? এ থেকে যদি দেখি তাহলে এদিক থেকে দেখবো। আমি যদি এদিক থেকে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, যে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এইরকম ভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে যদি এরকম ঘোরে, তাহলে দেখো এদিক থেকে দেখলে কি দেখবো, এদিক থেকে দেখলে দেখো এখানে দেখো, হাতটা খেয়াল করো, এখানে আমি দেখলাম অ্যান্টি ক্লকওয়াইজ এইরকম ঘুরছে, তাহলে এখান থেকে দেখলে দেখবো যে ক্লকওয়াইজ ঘুরছে, দেখো এইরকম ঘুরছে। তুমি চোখটাকে এদিকে করে দেখো, দেখবে যে বি প্রান্ত থেকে দেখলে মনে হবে ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে কারেন্টটা এ প্রান্ততে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে আর বি প্রান্ততে ক্লকওয়াইজ ঘুরছে যদি হয়, এবং চৌম্বক ক্ষেত্রের লাইন কি হচ্ছে, বি থেকে এর দিকে যাচ্ছে। অর্থাৎ এইটা আমার হচ্ছে একটা কাগজ বা পিস অফ পেপার, এই পিস অফ পেপার আমি কি করেছি, এরকম একটা লুপ নিয়েছি। কিরকম লুপ নিয়েছি, এই যে পিস অফ পেপার এর উপর এইরকম ভাবে লম্ব ভাবে আছে, এইরকম ভাবে আমি এ প্রান্ত থেকে দেখলাম কারেন্টটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। যেহেতু লুপ মানে তো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে লুপ মানে তো ঘুরবে কারেন্টটা। আর বি প্রান্ত থেকে দেখছি কি, কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ডেফিনেটলি এ প্রান্ত থেকে যেদিকে দেখবো, বি প্রান্ত থেকে তার উল্টো দিকে দেখবো, হ্যাঁ কি না? এটুকু ক্লিয়ার করতে পেরেছি তোমাদের সামনে? দেখো, যা দেখছি তোমাদের সামনে আমাকে কিছু অ্যাপারেটাস কিনতে হবে, অ্যাপারেটাস কিনে তোমাদের দেখাবো। কারণ আমার মনে আছে আমি যখন ক্লাস 11-12 পড়তাম, প্র্যাকটিক্যাল আমার ভীষণ ন্যাক ছিল, তো পরবর্তীতে আর প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়া হয়নি। আমার ভীষণ ইচ্ছা ছিল যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়া, এই জন্য প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুব ভালো দেখাতে পারি। নেক্সট দেখো অঙ্কটা কি বলছে। এবার চৌম্বক ক্ষেত্রে যে লাইনগুলো, সেই লাইনগুলো কি হচ্ছে, বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে আসছে মনে হচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড গুলো এদিক থেকে এদিকে আসছে। এ এবং বি যদি হয়, বা এটাতে যদি আমি দেখাই যে বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে মনে হচ্ছে, ভেতর দিয়ে এ আসছে মনে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো, তাহলে চৌম্বক ফলস্বরূপ দেখা যাবে যে এই যে এন মেরুটা কোথায় তৈরি হচ্ছে, এ পয়েন্টে, বি পয়েন্টে, নাকি পরের অপশন গুলো বলছে। যদি কারেন্ট ছোট হয়, বি যদি কারেন্ট বড় হয়, অর্থাৎ বলেছে যদি তুমি কারেন্টটাকে কম করো তাহলে এ তে তৈরি হবে, যদি তুমি কারেন্টটাকে বড় করো মানে কারেন্টটাকে বেশি করো তাহলে বি তে তৈরি হবে। আমাকে একটা কথা বলো, কারেন্ট বাড়ানো কমানোর উপর ভিত্তি করে কখনো কি ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয়? আমি বারবার বলছি, মানে ম্যাগনেটিজমের কি কখনো চেঞ্জ হচ্ছে, যে এতে ম্যাগনেট হবে, এতে নর্থ মেরু হবে, মানে তার যে
মুভমেন্টের কি কোনো পরিবর্তন হবে? মনে করো আমি একটা তারে কারেন্ট বেশি দিয়েছি, ডেফিনেটলি তার ম্যাগনেটিক পাওয়ারের চেঞ্জ হবে, কিন্তু মুভমেন্টের যেদিকে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরির দিকটা কি চেঞ্জ হবে কারেন্ট বাড়ানো কমানোর উপর ভিত্তি করে? উত্তর হচ্ছে না, দিকটা চেঞ্জ হবে না, তার ম্যাগনেটিক পাওয়ারটা চেঞ্জ হতে পারে, ম্যাগনেটিক পাওয়ারটা চেঞ্জ হতে পারে, কিন্তু দিকটা চেঞ্জ হবে না। দিকটা কিন্তু যদি এইদিকে কারেন্ট প্রবাহিত হয়, যদি এই দিকে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে তৈরি হবে, এই যে এইভাবে তৈরি হবে। আমরা থাম্ব রুল কি বলছে? এই দিকে তৈরি হবে। ক্লিয়ার করতে পারছি? কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে বলেছে যে এর দিকে তাকালে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, বির দিকে তাকালে ক্লকওয়াইজ হচ্ছে। আবার বোঝো, তাহলে আমি যদি দেখি যে আমার টোটাল এইটা একটা যদি ম্যাগনেট হয়ে যায়, টোটাল একটা যদি ম্যাগনেট হয়ে যায়, সেখানে যদি চুম্বক রেখাটা এই দিক থেকে আসে, তার মানে এই দিক থেকে এসে আবার কোথায় যাবে? আবার এইরকম ভাবে যাবে। অর্থাৎ ভালো করে বোঝো, এইটা এই দিকে আসছে, এই দিকে আসছে, এই দিকে আসছে মানে কি? এই দিকে আসছে মানে এই দিক দিয়ে হয়ে এই দিকে যাচ্ছে, মানে কি? এই দিক দিয়ে বেরোচ্ছে আর এই দিকে ঢুকছে, তার মানে বি প্রান্তের দিকে কি হবে? সাউথ হবে, আর এ প্রান্তের দিকে কি হবে? নর্থ হবে। ভালো করে বোঝো, ওই দিক থেকে আসছে, আসছে মানে কি? আসছে মানে এমনটা নয়, তোমাকে বলেনি যে বি প্রান্ত থেকে এসে এতে ঢুকছে, না, বি প্রান্ত থেকে আসছে, এসে আবার এইরকম ঘুরছে। অর্থাৎ দেখো, রিসিভ কোন প্রান্তে হয়? নর্থ পোল সাউথ পোল, এখান থেকে বেরিয়ে এখানে রিসিভ হয়, তার মানে যেখান থেকে বেরোয় সেটা কি মেরু হয়? নর্থ মেরু হয়। তাহলে এই কয়েলটা যদি আমার পুরো কারেন্ট হয়ে যায়, আমি দুটো জিনিস বোঝাচ্ছি, এটা বোঝো, এটা যারা বুঝতে পারবে না তাহলে আরো একটা বোঝাবো, যেটার উপর ভিত্তি করে তুমি বলতে পারবে যে এর দিকে নর্থ পোল। দুটো ভিত্তি করেই বোঝাবো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে ওখান থেকে বেরিয়ে ঘুরে আবার যাচ্ছে, তার মানে কি ওখান থেকে আসছে মনে হচ্ছে, তার মানে কি এক্স্যাক্টলি ব্যাপারটা কি? এ থেকে বেরিয়ে আসছে, বি থেকে এর দিকে আসছে, মানে কি এ থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে ঘুরে আবার বি দিয়ে আসছে, আবার ঘুরে বি দিয়ে আসছে। বোঝো, এ থেকে বেরিয়ে আসছে, এদিক থেকে বেরিয়ে আসছে, মানে বি থেকে এর দিকে আসছে, ঘুরে আবার বিতে আসছে, ঘুরে আবার বিতে আসছে, ঘুরে আবার বিতে আসছে। বুঝতে পেরেছো? হলো? এবার যদি আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে বলি, বলে যে স্যার আপনি যদি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বলেন, তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ভূমিকা কি? দেখো, মনে রাখবে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে কোনো কিছু, যে দেখো একটা ডিগ্রি মনে রাখো, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তখন মনে রাখবে এইরকম হবে, এইরকম হবে। যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে কি এইদিকে ঘুরছে, তাহলে এইদিকে যখন ঘুরবে মনে রাখবে যে এইরকম হয়। অর্থাৎ কি হয়? এন এন হয়, নর্থ পোল তৈরি হয়, এরকম একটা তৈরি হয়, নর্থ পোল তৈরি হয়। আর যখন ক্লকওয়াইজ ঘোরে তখন কি হয়? তখন এইরকম মনে রাখবে, অর্থাৎ সাউথ পোল তৈরি হয়। যেখানে ক্লকওয়াইজ ঘুরছে ওটা সাউথ পোল, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ওটা নর্থ পোল। ঠিক আছে? অপশন নাম্বার এ উইল বি কারেক্ট। দুটো দিক দিয়ে বোঝাতে পেরেছি, একটা হচ্ছে ফিল্ড লাইন্স দিয়ে, আর একটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। দুটো জিনিস তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? বোঝা গেছে? যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট তো করতে পারো অন্তত। চলো নেক্সট, এটাই ইংলিশ ভার্সনে দেওয়া ছিল মেবি, ও না এটা 4 নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর। চলো এটা বাংলাটা দেখি। বলছে এটা দীর্ঘ সোজা সলিনয়েডের মধ্যে দিয়ে একটি কারেন্ট পরিবহনের জন্য দুই প্রান্তে এন এবং এস পোল তৈরি হলো, নিম্নলিখিতের মধ্যে বিবৃতিটি ভুল। আচ্ছা, এটা সলিনয়েড, সলিনয়েড মানে কি? না, একটা অন্তরিত তামার তার, তামার তারটা এরকম কয়েলের মতো করা রয়েছে এবং এখানে আমার একটা ব্যাটারির সাথে কানেক্টেড রয়েছে। মনে করো আমার এটা যদি সলিনয়েড হয়, তাহলে এদিকটা নর্থ পোল, এদিকটা সাউথ পোল তৈরি হয়েছে, এদিকটা নর্থ পোল, এদিকটা সাউথ পোল তৈরি হয়েছে। এবার যখন নর্থ পোল এবং সাউথ পোল আমার তৈরি হয়েছে, তার জন্য কোন বিবৃতিটা ভুল হবে সেটা আমাকে জানতে বলছে। বলছে সলিনয়েডের ভিতরে ফিল্ড লাইন্স গুলো সোজা আকারে থাকে, একদম ডেফিনেটলি ঠিক বলেছে। এই দিকে যে ফিল্ড লাইন্স গুলো একদম সোজা আকারে থাকবে, প্যারালাল থাকবে, একদম প্যারালাল থাকবে, একে অপরের প্যারালাল থাকবে, যা ইঙ্গিত করে সলিনয়েডের ভেতরে প্রতিটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান। একদম ঠিক রয়েছে। আমি কি বলেছি? যখন কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চৌম্বক বলরেখাগুলো সোজা রেখা হবে বা প্যারালাল রেখা হবে, তখন তার প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান হবে নাকি জিরো হবে? জিরো হবে না, সমান হবে, জিরো হবে না। সলিনয়েডের ভেতরে উৎপাদিত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, ডেফিনেটলি সলিনয়েডের ভেতরে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র হয়, যদি সেখানে কাঁচা লোহা ঢোকানো হয় সেটি ম্যাগনেটে পরিণত হয়। একদম ঠিক। অর্থাৎ এই যে সলিনয়েডের মধ্যে, অর্থাৎ এই যে অংশটাতে, এই যে ফাঁকা অংশটা থাকবে, এই ফাঁকা অংশে যদি আমি একটা নরম লোহা ঢোকাই, তাহলে কি হবে? সেটাও আমার ম্যাগনেটে পরিণত হবে। যেখানে এই ছবিটা দেখানো হয়েছে, দেখো এই যে একটা সলিনয়েড, এই সলিনয়েডের মধ্যে আমি একটা নরম লোহা ঢুকিয়েছি, লোহা ঢোকালে কি হবে? এটা বা লোহা বা ইস্পাত যেগুলো চৌম্বক পদার্থ, সেটাও কিন্তু ম্যাগনেটে পরিণত হবে। ক্লিয়ার? ঠিকঠাক রয়েছে।
সলিনয়েডের সাথে বার চুম্বকের যুক্ত চৌম্বক ক্ষেত্রের প্যাটার্ন এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের প্যাটার্নের থেকে আলাদা। এইটা ভুল। কেন না, মনে রাখবে সলিনয়েডের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর যে প্যাটার্ন সেটা একদম বার চুম্বকের মতোই হয়। অর্থাৎ বার চুম্বকেও কি থাকে না, বার চুম্বকেও মাঝখানে দেখো এরকম রেখাগুলো যায়, কোথা থেকে যায় না সাউথ থেকে নর্থে যায়, এবং বাইরের দিকে কি হয় নর্থ থেকে সাউথে যায়। অর্থাৎ একদম সলিনয়েডে একটা সলিনয়েড কিন্তু যদিও এটা কারেন্ট ক্যারিং একটা তোমার ওয়্যার রয়েছে, যেহেতু এটা এরকম তুমি পাক দিয়ে রেখেছো, এটা পুরোটা মিলে একটা বার ম্যাগনেটের মতো আচরণ করবে। আমি আবার বলছি, এটা পুরোটা মিলে এই যে ম্যাগনেটটা রয়েছে, এই ম্যাগনেটটা পুরোটা মিলে, পুরো এই ম্যাগনেটটা মিলে একটা কি করবে, একটা বার ম্যাগনেটের মতো সিস্টেম একটা গঠন করবে। একটা বার ম্যাগনেটের মতো সিস্টেম এটা গঠন করবে বা একটা বার ম্যাগনেটে পরিণত হবে। ক্লিয়ার করতে পেরেছি? অর্থাৎ বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের সঙ্গে এর কোনো পার্থক্য নেই। শুধু কিসে পার্থক্য রয়েছে না, বার ম্যাগনেটে তুমি পাওয়ারটা বাড়াতে পারবে না, বাট তুমি যে আমার সলিনয়েড থাকবে সেই সলিনয়েডের পাওয়ারটা বাড়াতে পারবে। বার ম্যাগনেটে তুমি নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করতে পারবে না, কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে কি হবে, তুমি যদি কারেন্টের অভিমুখটা চেঞ্জ করে দাও তাহলে নর্থ পোল সাউথ পোল চেঞ্জ হয়ে যাবে। এই দুটো পার্থক্য ছাড়া ওর কিন্তু ফিল্ড লাইন্স গুলো সেম হবে। জাস্ট এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এখানে কি বলেছে, নর্থ পোল এবং সাউথ পোল স্থান বিনিময় হয় যখন কারেন্টের প্রবাহ বিপরীত মুখে। এক্স্যাক্টলি। অর্থাৎ আমার কারেন্টটা দেখো, এই ছবিটার দিকে খেয়াল করো, কারেন্টটা যখন আমার এই দিকে যখন প্লাস আছে আর এই দিকে যখন মাইনাস আছে, তখন কারেন্টটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে এদিকে সাউথ পোল এদিকে নর্থ পোল গঠন হয়েছে। কিন্তু যখন আমি এদিকটা মাইনাস করব আর এদিকটা প্লাস করব, তখন কি হবে, তখন এদিকটা আমার সাউথ হয়ে যাবে আর এদিকটা আমার নর্থ হয়ে যাবে। ক্লিয়ার? এদিকটা আমার সাউথ হয়ে যাবে আর এদিকটা আমার নর্থ হয়ে যাবে। বোঝা গেছে কি? বোঝা গেছে কি? এদিকটা সাউথ হয়ে যাবে আর এদিকটা নর্থ হয়ে যাবে। অর্থাৎ কারেন্টটাকে যদি আমি চেঞ্জ করি বা কারেন্টের প্রবাহটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে কি হবে, তাহলে এই যে মানে সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা মানে ম্যাগনেটিকের যে পোলটা, সেই পোলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটা ছবি দিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু প্রোটন লেখা রয়েছে, এখানে কিন্তু প্রোটন লেখা রয়েছে। সমতলে একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, একটা অভিন্ন চৌম্বক ক্ষেত্র দিয়েছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। বাম থেকে ডান দিকে নির্দেশিত কাগজ যেমন দেখানো হয়েছে, অর্থাৎ এটা লেফট পোর্শন আর এটা আমাদের রাইট পোর্শন, তার মানে এইখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ নেই। তুমি দেখেই বুঝতে পারছো, যেহেতু প্যারালাল লাইন, প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড লাইন, তাহলে প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড মানে প্রত্যেকটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড সমান, এটা তোমাকে বলতে হবে না। ঠিক আছে, যদি এটা বলাও নাও থাকে, ছবি দেখে তুমি বুঝতে পারবে। এই ক্ষেত্রটিতে কি করা হয়েছে, একটা ইলেকট্রন একটি প্রোটন দেখানো হয়েছে। তাহলে একটা ইলেকট্রন যাচ্ছে নিচের দিকে আর একটা প্রোটন যাচ্ছে ওপরের দিকে। ঠিক আছে, এবার ইলেকট্রন এবং প্রোটন যা অনুভব করে, এবার ইলেকট্রন এবং প্রোটন কি ধরনের বল অনুভব করবে এবং কোন দিকে অনুভব করবে। একটু জল খেয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা আমাকে প্রশ্নে বলেছে। এবার অপশন নাম্বার এ বলছে উভয় ক্ষেত্রে বল কাগজের সমতলের ভেতরের দিকে নির্দেশ করে। বলছে দুটোর ক্ষেত্রেই যে বলটা, এটা কাগজের, এই যদি আমার কাগজ হয়, এই যদি কাগজ হয়, এই সারফেসটা যদি হয়, এই সারফেসটা যদি হয়, তাহলে এর ভেতরের দিকে বলটা নির্দেশ করবে। ঠিক আছে, আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, আমার মনে করো এই কাগজ, এই দিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এদিকে হচ্ছে আমার প্রোটন, আর এদিকে হচ্ছে ইলেকট্রন। দেখো, এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এদিকে হচ্ছে প্রোটন আর এদিকে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এবার বলছে এর যে বলটা হবে কোন দিকে হবে, এর বলটা হচ্ছে এই দিক বরাবর হবে, কাগজের ভেতরের দিকে হবে। দেখতে পাচ্ছ, মানে এই পেনটাকে যদি আমি এরকম করি, কাগজের ভেতরের দিকে হবে। দুটোর ক্ষেত্রেই বলটা। নেক্সট হচ্ছে পরের অপশনটা, বলছে অপশন নাম্বার বি, বলছে উভয় বলই কাগজের বাইরের দিকে। কাগজের বাইরের দিকে মানে এই যদি আমার কাগজ হয় তাহলে বাইরের দিকে। এটা আসলে 3D তে বোঝাতে হচ্ছে, এই পার্টিকুলার ছবিতে তুমি বাইরের দিকে আর ভেতরের দিকে হয়তো বুঝতে পারবে না। অর্থাৎ এই যে আমার এই ক্ষেত্রটার ক্ষেত্রে বলটা কি বাইরের দিকে আসবে, অর্থাৎ টুয়ার্ডস এই দিকে, তোমাদের দিকে যাচ্ছে। আর প্রথম অপশনটা বলছে ভেতরের দিকে। অপশন সি তে বলছে যথাক্রমে, যথাক্রমে মানে পরপর দুটোর ক্ষেত্রে আলাদা, মানে প্রথম অপশন দুটোতে দুটোর ক্ষেত্রে একই বলেছে। প্রথম অপশনে বলেছে দুটোর ক্ষেত্রে ভেতরের দিকে, দ্বিতীয় অপশনে বলেছে দুটোর ক্ষেত্রে বাইরের দিকে। থার্ড অপশনে বলছে যথাক্রমে কাগজের সমতলের দিকে নির্দেশ করে, মানে প্রথমটার ক্ষেত্রে মানে ইলেকট্রনের ক্ষেত্রে কাগজের দিকে মানে ভেতরের দিকে, সমতলের দিকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে কাগজের বাইরে, অর্থাৎ প্রোটনের ক্ষেত্রে কাগজের বাইরে।
আর থার্ডে আমি বলছে বল যথাক্রমে বিপরীত দিক এবং অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর, মানে উল্টোটা বলছে, মানে ইলেকট্রনের ক্ষেত্রে বলছে বাইরের দিকে, আর বল যথাক্রমে বিপরীত দিক এবং অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিক। আচ্ছা, মানে অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিকে নির্দেশ করেছে, মানে এই দিকে যেতে বলেছে। অপশন ডিটা আছে, অপশন ডি ইংলিশ ভার্সন দেখেছি, ফোর্স পয়েন্টিং অপোজিট এন্ড অ্যালং দ্য ডিরেকশন। ও আচ্ছা, অপোজিট অ্যালং বলতে এটা বলতে চেয়েছে যে ইলেকট্রনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে ফোর্স কাজ করছে, আর প্রোটনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের দিকে ফোর্স কাজ করছে। বোঝো ব্যাপারটা, বুঝতে পেরেছো? এইদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ওই থাকে। লাস্ট অপশনটা বলছে ইলেকট্রনের ক্ষেত্রে কি বলছে, বিপরীতে, অর্থাৎ এই দিকে ম্যাগনেটিক বলটা কাজ করছে এই দিকে ইলেকট্রনের ক্ষেত্রে, আর প্রোটনের ক্ষেত্রে এই বরাবর বলটা কাজ করছে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এইবার আমরা বুঝি। আচ্ছা, আমরা এখানে ফ্লেমিং এর কোন হাস্ত রুল লাগাবো? ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রন মানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট মানে কি পজিটিভ চার্জ মানে প্রোটন, এবং বল, বল অনুভব করবে, তার মানে এটা কোন হ্যান্ড রুল লাগাবো? ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। ভালো করে বুঝবে, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল অনুযায়ী আমরা এই যে মিডল ফিঙ্গারটা, এই মিডল ফিঙ্গারটা হিসেবে কি জানি? মিডল ফিঙ্গারটা আমরা জানি যে কারেন্ট প্রবাহিত হয়। তর্জনীতে কি জানি? যে এই যে তর্জনী, তর্জনীর ইংলিশ নামটা আমি ভুলে যাচ্ছি, তর্জনীতে কি হয়? ম্যাগনেটিক ফিল্ড লাইন কাজ করে, আর এই দিক বরাবর বল কাজ করে, তাই তো? তাহলে বুড়ো আঙুল বরাবর বল কাজ করে, তর্জনী বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, এবং আমাদের মিডল ফিঙ্গার বরাবর কি কাজ করে? মিডল ফিঙ্গার বরাবর তড়িৎ প্রবাহ কাজ করে, রাইট? তাহলে আমি যদি আমার এই যে সমকোণ, এরা পরস্পর কিন্তু সমকোণে থাকবে, এই যে সমকোণ, এই যে সমকোণ, আর এই যে সমকোণ পরস্পর সমকোণে থাকবে, এরকম এরকম এরকম, যেন আঁকা বাঁকা না হয়। এবার আমি আমার আঙুলটাকে ছবি অনুযায়ী প্লেস করবো। তাহলে প্রোটন যাচ্ছে মানে কি? প্রোটন মানে এই দিকেই কারেন্টটা যাচ্ছে, এই দিকেই কারেন্টটা যাচ্ছে। কারেন্ট মানে কোনটা? এইটা দেখো, হাতটা প্লেস হয়েছে, দেখো এই দিকে কারেন্ট যাচ্ছে, এই যে দেখো, এটার সঙ্গে মেলাও, এটার সঙ্গে হাতটাকে মেলাও। এই দিকে আমার কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে, দেখো ওপরের দিকে কারেন্ট যাচ্ছে, প্রোটন যাচ্ছে মানে কারেন্ট যাচ্ছে। এই দিকে আমার কি রয়েছে? ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এটা তো ম্যাগনেটিক ফিল্ডের দিকে নির্দেশ করছে, এই জায়গাটা ম্যাগনেটিক ফিল্ড। তার মানে বলটা কোন দিকে হচ্ছে? এটা যদি আমি এইটার সঙ্গে বসাই, এই কাগজটার সঙ্গে কম্পেয়ার করি, এই কাগজটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে কোন দিকে হবে? এই দিকে হবে। দেখো কাগজের ভেতরের দিক বরাবর হচ্ছে না? কাগজের ভেতরের দিক বরাবর হচ্ছে, দেখো এইরকম করে করো, কোন দিকে হচ্ছে? কাগজের ভেতরের দিক বরাবর, অর্থাৎ কাগজের সমতলের ভেতরের দিকে নির্দেশ করছে। কাকে? না প্রোটনটাকে বললাম। এবার ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? তুমি কি বলবে যে স্যার কারেন্টটা তো এই দিকে যাচ্ছে? না, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, নেগেটিভ, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রেও তোমার কারেন্টটা কিন্তু উল্টো দিকেই যাচ্ছে, এই দিকেই কারেন্টটা যাচ্ছে। প্রোটনের ক্ষেত্রেও কারেন্টটা এই দিকে যাচ্ছে, ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন যেদিকে যায় প্রোটন তার বিপরীত দিকে যায়, পজিটিভ চার্জটাই তো কারেন্ট। আমাকে তো এখানে ইলেকট্রনের দিকে তো আমি এই আঙুলটা করতে পারবো না, আমাকে তো প্রোটনের দিকে করতে হবে, অর্থাৎ প্রোটনের ক্ষেত্রেও এইটাই হবে। এটা হবে না কিন্তু প্রোটনের ক্ষেত্রে এমনটা নয় যে এটা বাইরের দিকে বলটা কাজ করবে, না, প্রোটনের ক্ষেত্রেও সেমই হবে, অর্থাৎ কারেন্টটা এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, বলটা কাগজের দিকে, সমতলের দিকে, সমতলের দিকে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই কাগজের সমতলের দিকে কিন্তু বলটাকে নির্দেশ করে, বা তারা কাগজের দিকেই বলটা অনুভব করবে, অর্থাৎ তারা ভেতরের দিকে বলটা অনুভব করবে। ঠিক আছে, এটা তাহলে কি রুল দিয়ে করবো? আমি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দিয়ে। ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকের কাছে? নেক্সট, বাণিজ্যিক বৈদ্যুতিক মোটর কি ব্যবহার করে না? বাণিজ্যিক বৈদ্যুতিক মোটর কি ব্যবহার করে? বৈদ্যুতিক মোটর মানে কি? মোটর মানে হচ্ছে সেখানে আমার একটা ম্যাগনেট থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে আমি কি করব? একটা তড়িৎ প্রবাহ হবে, একটা তড়িৎ প্রবাহ হবে, তার ফলে কি হবে? তার ফলে সেটা ঘুরবে, তারপরে সেটা ঘুরবে। আর্মেচার ঘোরানোর জন্য ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়, করে না বলেছে। কারেন্ট পরিবহনকারী তারের পাক সংখ্যা একদম হয়। আর্মেচার ঘোরানোর জন্য স্থায়ী চুম্বক না, এখানে কোনো স্থায়ী চুম্বক, আর্মেচার ঘোরানোর জন্য স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না। আর্মেচার ঘোরানোর জন্য কি করা হয় না, একটা তড়িৎ প্রবাহ পাঠানো হয়, যার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। নরম লোহার কোর, এটা ঠিক, যার উপর কুণ্ডলীটা বেঁধে রাখা হয়, এটাও ঠিক বলেছে, এখানে নরম লোহার কোর ব্যবহার করেছে যার উপর কুণ্ডলীটা থাকে, এটাও ঠিক বলেছে, কিন্তু এইটা ভুল, অর্থাৎ অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। দেখো এর বাংলা ভার্সনটা দেখি। কেউ বাংলা ভার্সন করে পড়াবেন আমি এটুকু বলতে পারি, তার জন্য ভাই একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার আমি তোমাদের প্রত্যেকের কাছে বলবো যে এটা করতে, ঠিক আছে? এই ফার্স্ট আমি কিন্তু এনসিআরটি এক্সাম্পল তোমাদের কাছে নিয়ে এসেছি, পুজোর আগে এটা কমপ্লিট করো, তারপর কিন্তু ধামাকাদার ক্লাস আসতে থাকবে, ঠিক আছে? চলো দেখো, একটা ছবি দিয়ে দিয়েছে, এই ছবিটা কিন্তু এনসিআরটি তেও ছিল, এই ছবিটা, ঠিক আছে? একটা ছবি দিয়ে দিয়েছে,
আর প্রত্যেকে বলছি এই পুরো ক্লাসটা করার আগে জাস্ট এনসিইআরটি ম্যাগনেটিজমটা একবার রিভিশন দিয়ে আসবে। আর আমি যেভাবে পড়াচ্ছি রিভিশন না দিলেও তুমি এখান থেকে বুঝে যাবে যে বিষয়টা কি বলতে চাইছে স্যার, ঠিক আছে? এরকম করেই এক্সপ্লেন করছে, এটা আমার মনে হয়। তোমরা জানাবে এবার তোমাদের কেমন লাগছে, আশা করি বুঝতে পারছো। একটা পিকচার দিয়েছে এবং একটা কথা বলেছে, 13.4 পিকচার। এই পিকচারটা আমরা এনসিইআরটি বইতে দেখেছি, ফলে আমাদের যারা এনসিইআরটি পড়ে তাদেরকে বলতে হবে না। এবং এটা তোমাদের বলা বাহুল্য, এটা তোমাদের 2024-এর পরীক্ষাতেও এসে গেছে অলরেডি, সরি 2022-এর পরীক্ষাতে গ্রুপ ডি তে অলরেডি এসে গেছে। প্রিভিয়াস ইয়ার সেটা বলবো, এনসিইআরটি এক্সাম্পলার থেকে আমি নিয়েছি প্রশ্নটা, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে অলরেডি এসে গেছে। কত নম্বর প্রশ্ন? 7 নম্বর প্রশ্ন। টোটাল 12টা প্রশ্ন আছে। এখানে দুটো কয়েল রাখা হয়েছে, একটা কয়েল দেখো এইখানে কানেক্টেড করা হয়েছে, একটা কয়েল হচ্ছে আমার এইখানে কানেক্টেড করা হয়েছে। এটা এই যে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একটা অপরিবাহী, অর্থাৎ এমনটা নয় যে এখানে কয়েল দিয়ে এখানে ব্যাটারি কানেক্টেড, এখানে চাবি কানেক্টেড, মানে এখানেও কারেন্ট প্রবাহিত হচ্ছে না। এটা একটা অপরিবাহী পদার্থ, এটা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই যেটার উপর দুটো কয়েল ঝুলে আছে। তাহলে একটা অপরিবাহী নলাকার রডে রয়েছে বা কাগজের একটা নল রয়েছে, কাগজ তো কুপরিবাহী বা অপরিবাহী তোমরা জানো। সেখানে একটা কয়েল রয়েছে এবং তার সঙ্গে একটা ব্যাটারি এবং একটা চাবি বা একটা কি যুক্ত রয়েছে, এবং তার প্যারালালি আর একটা, তোমাকে প্যারালালি নয়, তার সঙ্গে এইরকম ভাবে আর একটা কয়েল কানেক্টেড রয়েছে এবং তার সঙ্গে গ্যালভেনোমিটার কানেক্টেড রয়েছে, যেটা গ্যালভেনোমিটার কি করে, ইলেকট্রিক পরিবহন হচ্ছে কিনা সেটা একটা সার্কিটের মধ্য দিয়ে বোঝায়। এবার কি করেছি আমি, দেখো দুটো জিনিস আমি এখানে করেছি, এই স্টেটমেন্টে বলেছে। তাহলে আমার ছবিটা সম্পর্কে আর কিছু বলতে হবে না। একটা অপরিবাহী একটা জায়গা রয়েছে এবং তার মধ্যে এখানে আমি একটা কয়েল রেখেছি, একটা অন্তর্নিহিত তামার, আর এখানেও একটা কয়েল রেখেছি। একটা কয়েল কি হয়েছে, ব্যাটারি এবং চাবির সঙ্গে যুক্ত, আর একটা কয়েল গ্যালভেনোমিটারের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এইবার এই যে কিটা আমি কি করলাম, একবার চাবি ঢোকানো হলো এবং পরে সরানো হলো, মানে হচ্ছে একবার এখানে সুইচ অন করলাম এবং পরে আবার অফ করে দিলাম। তারপর কি ঘটবে, এইখানটা কি ঘটবে সেইটা আমাকে বলতে হবে। অর্থাৎ এই কয়েলটার এখানে একবার সুইচ অন এবং অফের ফলে এই গ্যালভেনোমিটারের ডিফ্লেকশন কি পরিবর্তন হবে বা এই সার্কিটটা কি পরিবর্তন হবে সেটা আমাকে জানতে চাই, ঠিক আছে? চলো কি পরিবর্তন হবে দেখি ভালো করে। বলছে প্রথমে গ্যালভেনোমিটারের বিচ্যুতি শূন্য থাকে সর্বত্র, অর্থাৎ আমি এখানে সুইচ অন করি কি অফ করি, এখানে আমার গ্যালভেনোমিটারে কি হবে না, সুইচটা অলওয়েজ শূন্য থাকবে, ঠিক আছে? দ্বিতীয় অপশন বলছে একটি ক্ষণস্থায়ী বিচ্যুতি আছে, ক্ষণস্থায়ী বিচ্যুতি মানে এই গ্যালভেনোমিটারে জাস্ট একটা ডিফ্লেকশন হবে, ঠিক আছে, কিন্তু শীঘ্রই এটি শেষ হয়ে যাবে এবং পরে ডিফ্লেকশনটা বন্ধ হয়ে যাবে এবং কি অপসারণ করা হলে কোনো প্রভাব নেই। এবং যখন আমি কিটাকে ঢোকাচ্ছি মানে সুইচটাকে অন করছি, তখন গ্যালভেনোমিটার ডিফ্লেকশন দিচ্ছে। আমি পুরো স্টেটমেন্ট গুলো বুঝিয়ে দিই, তারপরে বিষয়টা বলছি তোমাদের কোনটা সঠিক হবে। অপশন নাম্বার বি বলছে যখন আমি চাবি ঢোকাচ্ছি বা সুইচ অন করছি তখন ডিফ্লেকশন হচ্ছে, মানে কাঁটাটা জাস্ট ঘুরছে এবং তারপর সেটা ডিফ্লেকশনটা তার নর্মাল পজিশনে বা শূন্যতে আসছে, এবং চাবি যখন তুলে নিচ্ছি তখন কোনো ডিফ্লেকশন হচ্ছে না। অপশন নাম্বার সি বলছে ক্ষণস্থায়ী গ্যালভেনোমিটার বিচ্যুত রয়েছে, অর্থাৎ সামান্য পরিমাণ ডিফ্লেক্টেড হবে এবং যা পরে শেষ হয়ে যায়, এবং পরে মানে যখন চাবিটা তুলে নেওয়া হয় বা সুইচটা অফ করা হয়, ঠিক আছে, সুইচটা যখন অফ করা হয় তখনও ডিফ্লেকশন হবে, কিন্তু এক্ষেত্রে এই অপশনটার ক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো ডিফ্লেকশন একই দিকে হবে, মানে চাবি অন করার সময় যেদিকে ডিফ্লেকশন হয়েছে চাবি অফ করার সময় ডিফ্লেকশনটা একই দিকে হবে। লাস্ট অপশনে বলেছে দুটো ক্ষেত্রে ডিফ্লেকশন হবে, কিন্তু চাবি অন করার সময় যেদিকে হয়েছে, মনে করো চাবি অন করার সময় ডান দিকে হয়েছে, তাহলে চাবি অফ করার সময় ডিফ্লেকশনটা, মনে করো ডিফ্লেকশন মানে কি, এই যে আমার গ্যালভেনোমিটারের কাঁটাটা রয়েছে এটা এদিকে হয়েছে চাবি অন করার সময়, তাহলে চাবি অফ করার সময় এদিকে হবে, ঠিক আছে? এবার বোঝো, এবার এই জিনিসটা তোমাদের একটু বোঝাই। তো এই যে আমার দুটো কি দিয়েছে, দুটো যে আমাকে এখানটা কয়েল দিয়েছে, এই কয়েলটায় যখন তুমি সুইচটা অন করছো তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে যখন দুটো কয়েল রয়েছে তাহলে এদের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কি আছে, প্যারালাল আছে, কারণ কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়নি, এটারও প্যারালাল আছে এটারও প্যারালাল আছে, সেম প্যারালাল লাইন আছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য, আর প্রত্যেকটা পয়েন্ট ম্যাগনেটিক পাওয়ার সমান রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে যখনই তুমি সুইচটা অন করছো তখন কি হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মনে করো তোমার কি হচ্ছে না, এদিকটা নর্থ পোল হচ্ছে এদিকটা সাউথ পোল হচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো তোমার চেঞ্জ হচ্ছে। আর এদিকে না যখন ম্যাগনেটিক ফিল্ড লাইনসটা চেঞ্জ হবে ঠিক তখনই এখানে কি হবে, কারেন্ট ইনডিউসড হবে,
কি বলেছি আমাদের ফ্লেমিং এর যে রাইট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যখন চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যখন চেঞ্জ হয় তখন তার পাশে একটা কয়েলে কি হবে না কারেন্ট ইনডিউস হবে বা কারেন্ট উৎপন্ন হবে। তো তাই যখনই আমি এটা অন করেছি তখনই যেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা চেঞ্জ হয়েছে, তাই এখানে কি করেছে এই যে গ্যালভানোমিটার কারেন্টটা ডান দিকে ডিফ্লেক্টেড হবে, অর্থাৎ কারেন্টটা ওখানে ইনডিউসড হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখনই এখানে কারেন্টের প্রবাহটা স্মুথ হয়ে গেল, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইনে আর কোনো চেঞ্জ হলো না, প্রাথমিকভাবে তো চেঞ্জ হয়েছিল, যখনই ম্যাগনেটিক আর কোনো চেঞ্জ হবে না এমনি কারেন্টটা প্রবাহিত হবে, তখন কিন্তু এখানে আর ডিফ্লেকশন হবে না, এটা কিন্তু একদম জিরোতে এসে ঠেকে গেল, অর্থাৎ ওখানে আর কোনো কারেন্ট ইনডিউস হচ্ছে না। অর্থাৎ কেবলমাত্র সুইচ অন করার সময় ওখানে প্রথমবারের জন্য ডিফ্লেকশনটা দেখা গেছিল, এটা ডান দিকে হয়েছিল মনে হয়। সেকেন্ড কেসে কি হবে, যখন আমি সুইচটা অফ করব তখনই কি হবে, আবার দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা তৈরি হয়েছিল, ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা তৈরি হয়েছিল সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা এইদিকে তৈরি হয়েছিল সেটা আবার প্যারালাল হয়ে যাবে, অর্থাৎ আবার ম্যাগনেটিক ফিল্ড লাইনসটা চেঞ্জ হচ্ছে। তাহলে যখনই একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড লাইনস থেকে আবার ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো চেঞ্জ হলো, তখনই এই যে ডিফ্লেকশনটা, এই ডিফ্লেকশনটা যেটা এদিকে হচ্ছিল, যেটা আমার এদিকে ডিফ্লেক্টেড হচ্ছিল, সেটা কি হবে, সেটা বিপরীত দিকে ডিফ্লেক্টেড হবে। তার মানে আবার দেখো ডিফ্লেক্ট আবার যখন অফ করে তুমি চাবিটা সরিয়ে নিলে, অফ করে নিলে আবার সে জিরোতে চলে যাবে। অর্থাৎ একটা কয়েলের সুইচ অন এবং অফ যখনই করছি ঠিক তখনই আমার কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো আগে যে ফিল্ড লাইন্সটা ছিল সেই ফিল্ড লাইন্সের থেকে ওর যখনই আমি ওখানে সুইচ অন করলাম এবং অফ করলাম ঠিক ওই দুটো মুহূর্তেই, অন করছি গ্যালভানোমিটার ডিফ্লেক্ট হচ্ছে, আবার অন করে রেখে দিচ্ছি ও জিরো পজিশনে বা স্ট্যাটিক পজিশনে চলে আসে, অফ করছি ডিফ্লেক্ট হচ্ছে, আবার অফ করার পর যখন রেখে দিচ্ছি তখন আবার জিরো পজিশনে চলে আসছে, এবং অন করার সময় যেদিকে ডিফ্লেক্টেড হচ্ছিল অফ করার সময় ঠিক তার বিপরীত দিকে ডিফ্লেক্টেড। am I clear? am I clear? তাহলে একটা করে লাইক করে দাও প্রত্যেকে, এইটুকু আমি তোমাদের ক্ষেত্রে বলবো, অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। এগুলো পরীক্ষা হলে একদম করতে পারবে না আমি জানি, এবং করাটা তাদের পক্ষেই পসিবল যারা ভিক্টরি এডুকেশনের সঙ্গে যুক্ত থেকেছে এবং যারা ফ্রি ক্লাস করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে আমার শোনে, ক্লাসগুলো দেখে এবং খাতায় নোট ডাউন করে, তারাই কিন্তু এগুলো পারবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। বলছে ভুল বিবৃতি চয়ন করো। ফ্লেমিং এর ডান হাতের নিয়ম হলো দিক জানার একটি সহজ নিয়ম বর্তমান। ফ্লেমিং এর ডান হাতের নিয়ম, এখানে একটু প্রশ্নটা অসম্পূর্ণ রয়েছে, আমরা এটা ফ্লেমিং এর ডান হাতের হলো সিম্পল রুল টু নো দ্য ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট। এটা এখানে প্রশ্নটা একটি সহজ নিয়ম, বর্তমান না, কারেন্ট অর্থাৎ উৎপন্ন কারেন্ট বা ইনডিউসড কারেন্টের দিক জানার সহজ নিয়ম। ঠিক আছে, অর্থাৎ ফ্লেমিং এর ডান হাতের রুল আমি ফ্লেমিং এর বাম হাতের রুল কোথায় ব্যবহার করি, মোটরের ক্ষেত্রে বা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য যখন একটা কি তৈরি হবে, ইলেকট্রিক মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আর একটা যখন ঘূর্ণন হবে, আর ইনডিউসড কারেন্ট যখন মানে পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ডের যখন কারেন্ট ইনডিউসড হবে, সেক্ষেত্রে আমরা ফ্লেমিং এর ডান হাতের রুল ব্যবহার করে থাকি, যেটা জেনারেটরে ব্যবহার করে থাকি। তার মানে এটা একদম স্টেটমেন্টটা ঠিক রয়েছে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমি ইংলিশ গুলো দেখছি কারণ বাংলাটা মনে হচ্ছে একটু গড়বড় করে দিয়েছে। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইজ এ সিম্পল রুল টু নো দ্য ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট, একদম ঠিক। নেক্সট পয়েন্ট বলছে the right hand thumb rule is used to find the direction of magnetic field due to the current carrying conductor। বোঝো একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহিত একটা সহজ তারের মনে করে এটা একটা তার, এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো এই তারটার মধ্যে প্রবাহিত কারেন্টের জন্য চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটা কোন দিকে তৈরি হবে কি করে বুঝবে, রাইট থাম রুল, অর্থাৎ এই দিকে আমার থামটা থাকবে যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং হাতটা কোন দিকে থাকবে, এই দিকে। তার মানে কি দেখো এই বরাবর আমার ঘুরছে, এটা কোন ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে যদি কারেন্টটা এই দিকে প্রবাহিত হয়, বুড়ো আঙুলটা এই দিকে থাকে, তাহলে ক্লকওয়াইজ আমার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে। অর্থাৎ এটাও ঠিক, অর্থাৎ আমরা একটা রিজু পরিবাহীর মধ্য দিয়ে বা একটা সোজা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তার যে ম্যাগনেটিক ফিল্ডসটা আমরা জানি, সেই ম্যাগনেটিক ফিল্ডসটা কি হয়, ম্যাগনেটিক ফিল্ডসটা তখন আমরা যেটা দ্বারা বুঝতে পারি সেটা হচ্ছে রাইট থাম্ব রুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। কেউ এটা ফ্লেমিং এর রাইট বা লেফট হ্যান্ডের সময় গুলিয়ে ফেলবে না। নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিরেক্ট কারেন্ট এন্ড অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট, ইজ দ্য ডিরেক্ট কারেন্ট অলওয়েজ ফ্লো ইন ওয়ান ডিরেকশন, অর্থাৎ
ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট, তাহলে প্লাস মাইনাসটা একদম ফিক্সড হয় এবং সেটা অলওয়েজ একটা ডিরেকশনে প্রবাহিত হয়। বাট এসি কারেন্ট বুঝতেই পারছো অল্টারনেট করবে, মানে পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হবে, পিরিয়ডিক্যালি চেঞ্জ হয় এসি কারেন্টের ক্ষেত্রে, এটাও ঠিক রয়েছে। বাট ইন ইন্ডিয়া এসি চেঞ্জের ডিরেকশন আফটার এভরি 150 সেকেন্ড না, 50 হার্টজ, অর্থাৎ 50 হার্টজ মানে কি, 50 হার্টজ মানে হচ্ছে এই যে এইটা 50, কিন্তু টোটাল কত 1 2 3 4, 50 দুই গুণ, অর্থাৎ 1/100 সেকেন্ড, অর্থাৎ 1/100 সেকেন্ড, এটা এভরি 1/100 সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তার জন্য ইন্ডিয়ার এসি কারেন্টের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা আমি বলছি কত, 50 হার্টজ। ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। দেখো এখানে লেখা রয়েছে তড়িৎ প্রবাহ প্রতি 1/100 সেকেন্ড পর পর অভিমুখ পরিবর্তন করে, অর্থাৎ পরবর্তী প্রবাহের কম্পাঙ্ক হলো 50 হার্টজ ইন্ডিয়ার ক্ষেত্রে। এটা তোমার ডাইরেক্ট প্রশ্ন অলরেডি এসেছে এবং এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। বোঝা যাচ্ছে তো ক্লাসটা? ওকে চলো। একটি কাগজ দিয়েছে এবং এটা সমতল, একটা প্লেন, এই যে প্লেন কাগজ, এই যে আমার সেই কাগজটা রয়েছে, একটা প্লেন কাগজ রয়েছে। এই প্লেন কাগজে দেখো পূর্ব পশ্চিম দেখানো হয়েছে। এবার একটি চৌম্বক ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ হচ্ছে, অর্থাৎ কি বলছে, একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ইস্ট থেকে ওয়েস্টের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। মনে করো ইস্ট থেকে ওয়েস্টের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবার এই যে ইস্ট থেকে ওয়েস্টের দিকে কারেন্ট প্রবাহের জন্য এখানে এমন একটা বিন্দু আমাকে এই কারেন্টটা, এই ইলেকট্রিক, এই যে তারটা, পরিবহনের তারটা, এমন একটা বিন্দু নিতে হবে যার জন্য সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে না, উত্তর থেকে দক্ষিণের দিকে, এবং উত্তর থেকে দক্ষিণের দিকে, উত্তর থেকে দক্ষিণের দিকে, উত্তর থেকে দক্ষিণের দিকে। বোঝো ভালো করে, এটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর মধ্যে তো চুম্বক ক্ষেত্র রয়েছে। এবার এইখানে এমন একটা চুম্বক বিন্দু নিতে হবে বা এমন একটা বিন্দু নিতে হবে যে বিন্দুটাতে, ওই বিন্দুটার ম্যাগনেটিক ফিল্ড উত্তর থেকে দক্ষিণ, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, উত্তর থেকে দক্ষিণের দিকে, উত্তর থেকে দক্ষিণের দিকে, উত্তর থেকে দক্ষিণের দিকে হবে। তো সেই অপশন গুলো কি কি দেওয়া রয়েছে? প্রথমে বলেছে যে এই যে বিন্দুটা আমি নেব, এই যে একটা তার, এর উপর যে একটা বিন্দু নেব, সেই বিন্দুটা এই তারটার নিচে অবস্থিত হবে, প্রথম অপশন। দ্বিতীয় অপশন বলছে সরাসরি তার, সরি, প্রথম অপশন বলছে সরাসরি তার উপরে অবস্থিত হবে, আর দ্বিতীয় অপশন বলছে সরাসরি তার নিচে অবস্থিত বলছে, আর তৃতীয় বলছে কাগজের সমতলে অবস্থিত একটি বিন্দুতে উত্তর দিকে, তারের উত্তর দিকে, অর্থাৎ এই দিকে হবে, তারের উত্তর দিকে, অর্থাৎ এই দিকে হবে, সমতলে উত্তর দিকে হবে, আর কাগজের সমতলে দক্ষিণ দিকে হবে, তার পাশে, দক্ষিণ দিকে পাশ হবে না। দেখো আমি যদি ওপরের দিকে ধরি, ওপরের দিকে মনে করো বিন্দুটা রয়েছে, তাহলে এইরকম করে যদি ধরি, ওপরের দিকে রয়েছে, ওপরের দিকে রয়েছে মানে এই দিকে থাকবে, এই দিকে এরকম যদি করি, তাহলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, দেখো ওপরের দিকে থাকার জন্য ভালো করে বুঝবে, ওপরের দিকে থাকলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, দেখো আঙুলটা কোন দিকে বেঁকে যাচ্ছে, সাউথ থেকে নর্থ হচ্ছে, সাউথ থেকে নর্থ। ওপরের পয়েন্টের জন্য আমি যদি এরকম করে বুড়ো আঙুল নিয়মটা ধরো, এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ভালো করে বুঝবে, আমার এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে হাতটা বাঁকাও, হাতটা এইরকম ধরা থাকবে, আঙুলগুলো কোন দিকে থাকবে, আঙুলগুলো এইরকম না কিন্তু এইরকম মুড়ে থাকবে। এরকম যদি মুড়ে থাকে তাহলে দেখো ওপরে যেহেতু আমি রেখেছি, ওপরে যেহেতু রেখেছি, তাহলে কি হবে, সাউথ থেকে নর্থের দিকে ডিরেকশনটা ম্যাগনেটিক ফিল্ডে থাকছে। কিন্তু আমার যদি নিচে হাতটা থাকে, এরকম যদি নিচে থাকে, এরকম যদি নিচে থাকে, তখন কি হবে, দেখো হাতটা এরকম মুড়ে যাবে, মুড়ে গেলে কি হবে, নর্থ থেকে সাউথ হবে। ওপরে থাকলে কি হবে, সাউথ থেকে নর্থ, আর নিচে যদি থাকে কি হবে, নর্থ থেকে সাউথের দিকে। দেখো এইরকম ঘুরে আছে না হাতটা, দেখো হাতটা এরকম ঘুরে আছে, দেখাতে পাচ্ছি, হাতটা এরকম ঘুরে আছে, দেখো এইরকম ভাবে মুড়বে, নর্থ থেকে সাউথের দিকে হবে। আর ওপরে থাকলে কি হবে, ওপরে থাকলে সাউথ থেকে নর্থের দিকে হবে। বোঝাতে পেরেছি আমি ক্লিয়ার? নিজেরা হাত দিয়ে দেখবে। অর্থাৎ এক্ষেত্রে যে বিন্দুটা থাকবে, যে বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্রটা উত্তর থেকে দক্ষিণ হবে, নর্থ থেকে সাউথ হবে, সেটা কোথায় থাকবে, সেটা ডেফিনেটলি তারটার নিচে অবস্থিত হবে। নেক্সট, দীর্ঘ কারেন্ট বহনের সোজা সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের শক্তি। আমি বারবার বলেছি চৌম্বক ক্ষেত্রের শক্তি সলিনয়েডের প্রত্যেকটা বিন্দুতে কি হবে, প্রত্যেকটা বিন্দুতে একই হবে, কারণ এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো একে অপরের প্যারালাল। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, বলছে 11 নম্বর প্রশ্ন কি বলছে, একটি এসি জেনারেটরকে ডিসি জেনারেটরে রূপান্তরিত করতে হবে। আচ্ছা, আমাদের কথা হচ্ছে এই যে জেনারেটর, এই যে জেনারেটরটাকে আমরা যখন এসি জেনারেটর থেকে ডিসি জেনারেটর পরিবর্তন করব, তখন কি করব, তখন কমিউটেটর স্পিল্ড রিং ব্যবহার করবো। স্পিল্ড রিং, যে স্পিল্ড রিংটা কি করে না, স্পিল্ড রিংটা তড়িৎ প্রবাহটার অভিমুখ চেঞ্জে বাধা দেয়, অর্থাৎ তড়িৎ অভিমুখটাকে একমুখী করে রাখে। তাহলে এসি কারেন্টে কি হয়, তড়িৎ প্রবাহটা বিপরীতমুখী হয়, মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ, তাই তোর নাম এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। ডিসি করতে গেলে কি করবো, ওখানে আমি স্পিল্ড রিং ব্যবহার করবো, স্পিল্ড রিং। ঠিক আছে, ওকে চলো নেক্সট।
লাস্ট প্রশ্ন, বাড়ির সুরক্ষার জন্য ব্যবহৃত সব থেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদ্ধতি শর্ট সার্কিট বা ওভারলোডিং। এটা অনেকেই আর্থিং করে, বাট আর্থিং হবে না। এখানে সঠিক উত্তর ফিউজ তার। এই প্রশ্নটা বহুবার তোমাদের এসেছে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? ফিউজ তার উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। প্রায় প্রায় মোটামুটি 45 মিনিট হলো ক্লাসটা। প্রত্যেকটা প্রশ্ন আমি একটাও অপশন এরকম নয় জাস্ট অ্যান্সার বলে বেরিয়ে গেছি। কারণ ভাই মনে রাখবে, তোমার মধ্যে একটা কনসেপ্ট বিল্ড করতে চাই। আমার টার্গেট কারা জানো তো? আমার টার্গেট ফিজিক্স অনার্সের ছাত্রছাত্রী না, আমার টার্গেট 12 এর ছাত্রছাত্রী না। আমার টার্গেট থাকে আমার কাছে বাঁকুড়া, বীরভূম, তোমার হচ্ছে উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপর তোমার আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গার প্রত্যন্ত জায়গার ছেলেরা বেশি পড়ে। কেন জানো তো? কারণ তারা একটুকু জানে যে সোমনাথ স্যার আমাদের কনসেপ্ট গুলো জিরো লেভেল করে বোঝাবে। প্রশ্ন করাবে কঠিন, ইউএসপিটা বোঝো আমার, প্রশ্ন করাবো কঠিন কিন্তু বোঝাবো একদম এইটুকুটুকু করে বোঝাবো, একদম জিরো পয়েন্টে ঢুকে ঢুকে বোঝাবো। ঠিক আছে, আজকে তুমি নিজেই আমাকে কমেন্ট করে জানাও এত কঠিন প্রশ্ন যেগুলো সিবিএসসি বোর্ডের ছেলেমেয়েরা, সায়েন্সের ছেলেমেয়েরা করতে ভয় পায়, তোমার কি বুঝতে কোথাও অসুবিধা হলো? যদি অসুবিধা হয় সেটাও জানাও, আর যদি বুঝতে পারো সেটাও জানাও। লাস্ট একটা কথা বলবো, যারা পুরো একটা ফান্ডামেন্টাল ক্লাস, এটা তো এমসিকিউ হচ্ছে এক্সাম্পলারে, পুরো ফান্ডামেন্টাল ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সাম্পলার করতে চাও আপকামিং, ঠিক আছে, এটা কিন্তু রিসেন্ট যে এলপি টেকনিশিয়ান ভ্যাকেন্সি যেটা পরীক্ষা কিছুদিন পর হবে সেটার জন্য কিন্তু না, গ্রুপ ডি বা আপকামিং টেকনিশিয়ান এলপি যেটা ভ্যাকেন্সি বেরোবে 2025-এ, এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরোবে, বিশেষ করে গ্রুপ ডি, বুঝতেই পারছো এই ধরনের প্রশ্নগুলো গ্রুপ ডি তে তোমাদের অলরেডি এসেছে এবং আবার আসবে। তারা 10th অক্টোবর থেকে শুরু হওয়া যে ব্যাচটি, সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। কি কি রয়েছে ব্যাচে? 6 to 10 সায়েন্স লাইন ধরে ধরে, টপিক ধরে ধরে ক্লাস। কেন লাইন ধরে ধরে ক্লাস? কারণ লাইন ধরে ধরে প্রশ্ন আসবে। এনসিইআরটি এক্সাম পর একদম বাংলা যেরকম ট্রান্সলেট করে পড়েছি ওরকম ট্রান্সলেট করে পড়াবো। ওয়াইসিটি প্রিভিয়াস ইয়ার্স প্লাস এক্সপেক্টেড এমসিকিউ, ডায়াগ্রাম যুক্ত প্রশ্ন, রেকর্ডেড ক্লাস রয়েছে, ম্যাক্সিমাম ক্লাস মানে রেকর্ডেড ভার্সনে পাবে, লাইভ ক্লাসও হবে, স্পেশাল প্রিন্টেবল ফরম্যাটস এ ওয়ান লাইনার নোটস পাবে তোমরা, অনলাইন কোর্স, স্মার্ট অ্যাপ রয়েছে, 6 মান্থ কোর্স, সেটা 6 মাসে শেষ হবে এবং 1 বছরের ভ্যালিডিটি পাবে। 1 বছর পর যদি তোমাদের গ্রুপ ডি শেষ হয়ে যায় এবং পরবর্তী তোমরা এক্সামের জন্য কোর্সটাকে কিনতে চাও, তখন এটাকে আর একবার তোমাকে রিনিউয়াল করতে হবে। সেক্ষেত্রে ফুল কোর্স যা থাকবে তার 20% কস্ট ডিসকাউন্ট হবে। এবং আমার থাকবে নিয়মিত গাইডে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক বিভিন্ন রকম প্রশ্ন, যারা ডাউট হয়, তারা আমার সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পায় এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ডাইরেক্ট গাইড করি যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার এবং লেটেস্ট এনসিইআরটি প্যাটার্নের উপর বেস্ট করে করানো হবে এবং প্রত্যেকটা ক্লাস কনসেপ্ট ক্লিয়ার অনুযায়ী থাকবে। যারা সায়েন্সে কি পড়ে বুঝতে পারছো না তাদের জন্য এই ব্যাচটা একদম পারফেক্টলি ডিজাইন করা হয়েছে, সায়েন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে। অনেকেই এনসিইআরটি পড়ায়, আমার সঙ্গে অন্য পার্থক্য কি সেটাও বলে দিই। অনেক বড় বড় কোচিং ইনস্টিটিউট রয়েছে, বড় বড় কোচিং ইনস্টিটিউট এনসিইআরটি পড়ায়, বাংলার কথা বলছি, হিন্দিতে বলছি না, হিন্দিতে অনেক ভালো ভালো টিচার রয়েছে, তারা দেখবে কখনো নিউমেরিক্যালসে হাত দেয় না আর এনসিইআরটি এক্সাম্পলারের কঠিন প্রশ্নে হাত দেয় না, কিছু দু একটা কোচিং ছাড়া। তো আমি বলবো যে সেই যে জালের দুনিয়া থেকে যদি তুমি মুক্তি পেয়ে একটা মুক্ত দুনিয়ায় যেটাতে সঠিক গাইড পাবে আসতে চাও, তাহলে আমার ব্যাচে স্বাগত। আদারওয়াইজ তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে যেতে পারো। দেখাবে পরের ক্লাসে। প্রত্যেককে জানাই মহাপঞ্চমীর শুভেচ্ছা। প্রত্যেকের জীবনে বেকারত্বের অন্ধকার ঘুচে যাক এবং মা দুর্গা তোমাদের জীবনে আলোর রোশনাই নিয়ে আসুক একটি চাকরির মাধ্যমে এবছর রেলে। প্রত্যেকে ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতে বলো। থ্যাংক ইউ।